jumpmagazine.in চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্ব বা অন্তিম পর্বে বর্জ্য ব্যবস্থাপনা ও ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। বর্তমান উন্নত সময়ে প্রতিনিয়ত সম্পদের উৎপাদনে, সরবরাহ ও ভোগের জন্য বর্জ্যের পরিমাণ বাড়ছে এবং বর্জ্য ফেলার স্থানাভাবের সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের ওপরও কুপ্রভাব বেড়ে চলছে। তাই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা অবশ্যই প্রয়োজন, যাতে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট না হয়। বর্জ্য পদার্থের সৃষ্টি থেকে সংগ্রহ, পরিবহন ও সবশেষে নিক্ষেপ পর্যন্ত এর হ্রাস ঘটানো, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণের মাধ্যমে পরিচালনা করাকে বলে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যের পরিমাণ হ্রাস। বর্জ্য সৃষ্টির পরিমাণ কমানোর চেষ্টা করা, গৃহস্থালির বিভিন্ন জিনিস অপচয় কমিয়ে সেগুলিকে সরাসরি রাস্তায় না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা, যাতে আবর্জনা কম সৃষ্টি করা যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বর্জ্যের পুনর্ব্যবহার। নতুন পদ্ধতি উদ্ভাবন করে পরিত্যক্ত জিনিসপত্র থেকে বিভিন্ন নতুন উপকরণ, খেলনা, ঘর সাজাবার সামগ্রী তৈরি করা, আবার অনেক সময় নতুন ব্যবহারের জিনিস তৈরি করাকে পুনর্ব্যবহার বলে। বর্জ্যের পুনর্নবীকরণ। একই বর্জ্য থেকে একই নতুন পদার্থ তৈরি করাকে বলা হয় পুনর্নবীকরণ। কাগজ, কাঁচ, ধাতু, কাপড় ইত্যাদি বর্জ্যকে পুনরাবর্তনশীল বর্জ্য বলা হয়। পুরসভা থেকে এইসব বর্জ্যগুলিকে আলাদা করে সংগ্রহ করা হয়। আমাদের দেশে বর্জ্য প্লাস্টিকের প্রায় 40% পুনরুদ্ধার করে নতুন প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা হয়। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি। প্রথম, বর্জ্য পৃথকীকরণ। কঠিন বর্জ্যগুলিকে সহজেই পৃথক করা যায়। যেসব বর্জ্যগুলি প্রকৃতিতে আপনা আপনি পচনের মাধ্যমে মাটিতে মিশে যায় সেগুলিকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যে কোনো শাকসবজি, ফসলের খোসা, ফলের খোসা, বীজ, কাপড়ের উদাহরণ। আর এক ধরনের বর্জ্য আছে যেগুলো একদমই পচে না, এদের জৈব অভঙ্গুর বর্জ্য বলে। পলিমার, পলিথিন, টায়ার, কাঁচ ইত্যাদি এর উদাহরণ। বর্জ্যকে এই প্রকৃতি অনুসারে আলাদা করে পুনরাবর্তন করে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায়। দ্বিতীয়, ভরাটকরণ। বর্জ্য দিয়ে ভরাট করার কাজটিকে স্যানিটারি ল্যান্ডফিল বলা হয়। এটি একটি আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশ দিয়ে আলাদা করে 2 মিটার উঁচু স্তর বিছিয়ে দেওয়া হয়। তার উপরে 20 থেকে 25 সেমি মাটির স্তর দেওয়া হয়। তৃতীয়, কম্পোস্টিং বা জৈব সার উৎপাদন। এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে হিউমাস তৈরি করা হয়। ব্যাকটেরিয়া প্রয়োগ করে বর্জ্য পদার্থ থেকে যে সার উৎপাদন করা হয় তাকে জৈব সার বলে। কম্পোস্ট সার প্রস্তুতিতে প্রচুর পরিমাণে জৈব বর্জ্য ব্যবহৃত হয়। প্রাকৃতিক পদ্ধতিতে জমির উর্বরতা বৃদ্ধির জন্য বর্তমানে জৈব সার বহু পরিমাণে ব্যবহৃত হয়। 1.5-2 মাসের মধ্যে মাটিতে চাপা দেওয়া আবর্জনা থেকে পচন ক্রিয়ার মাধ্যমে জৈব সার উৎপন্ন হয়। চতুর্থ, নিকাশি ব্যবস্থা। তরল বর্জ্য পদার্থগুলি নর্দমার কাদা জলে মিশে থাকে। এতে ক্যাডমিয়াম, সীসা, তামা, আর্সেনিক প্রভৃতি ধাতব পদার্থ থাকে। এই দূষিত জলে ব্যাকটেরিয়া প্রয়োগ করে মিথেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদিত হয়। এছাড়া এই জলকে পরিষ্কার করে মাছের চাষ বা শিল্পের কাজেও আমরা ব্যবহার করতে পারি। পঞ্চম, স্ক্রাবার। স্ক্রাবার হলো বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী এক ধরনের যন্ত্র, যা কারখানা, পারমাণবিক চুল্লি থেকে নির্গত বিষাক্ত গ্যাসকে শোষণ করে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। প্রথমত, বায়ু, জল ও মাটি দূষণ রোধ করা যায়, ফলে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। প্রাকৃতিক সম্পদের হ্রাস হওয়া থেকেও সমাজকে রক্ষা করার একটা বিশেষ প্রয়োজন এই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হয়। দ্বিতীয়ত, বর্জ্য থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা গেলে সহজেই গচ্ছিত সম্পদের ভাণ্ডারকে রক্ষা করা যাবে। তৃতীয়ত, বর্জ্য পচনের ফলে যে মিথেন বা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তা সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া বর্জ্য পুড়িয়ে যে তাপ তৈরি হয় তা থেকে বিদ্যুৎ উৎপন্ন করে আলোর সরবরাহ করা সম্ভব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা গেলে কয়লা সম্পদকে রক্ষা করা সম্ভব। চতুর্থত, বর্জ্য ব্যবস্থাপনা করা হলে দূষণের মাত্রা হ্রাস পাবে, ফলে বায়ুবাহিত বা জলবাহিত রোগ যেগুলি বর্জ্যের জন্য সংক্রামিত হয় সেগুলো অনেকটাই কমবে। পঞ্চমত, বর্জ্যের স্তূপ অনেক সময় দৃশ্য দূষণ ঘটায়। বর্জ্যের অনিয়ন্ত্রিত জমতে থাকা কমলেই সহজে নির্মল ও স্বচ্ছ পরিবেশ গড়ে তোলা যাবে।
পরের অংশে যাবার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও, তাহলে সমস্ত নতুন ভিডিওর আপডেট তোমরা তোমাদের ফোনের নোটিফিকেশানে পেয়ে যাবে। ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। গঙ্গা নদীর নিম্ন অববাহিকা ভাগীরথী হুগলি নদী নামে পরিচিত। এই নদীতে বর্জ্য আসে নিকটস্থ বন্দর, শহর, পাটকল, চামড়া কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, কাগজ কল, কৃষিক্ষেত্র থেকে। প্রায় সব ধরনের বর্জ্য পদার্থই এই নদীতে এসে প্রতিদিন মিশছে, যার ফলে নদীর দূষণের মাত্রা বাড়ছে। ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব। কলকারখানা, তেল শোধনাগার, পাটকল প্রভৃতি থেকে ক্রমশ দূষিত জল নদীতে এসে পড়ছে, যাতে মিশে থাকছে ধাতব বিষাক্ত পদার্থ। এর ফলে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। নদীতে থাকা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবন সংশয় হচ্ছে। পুরসভার কঠিন বর্জ্য, কারখানার কাদা জল, জলে মিশে থাকা ভারী ধাতু নদীগর্ভে মিশে পলি ও চরের সৃষ্টি করছে, যার ফলে নদী ক্রমশ অগভীর হয়ে যাচ্ছে। তৃতীয়, নদীতে প্রতিনিয়ত বিষাক্ত বর্জ্য মেশার ফলে নদীর অভ্যন্তরের অক্সিজেন উৎপাদন কমে আসছে, ফলে জলাশয়ের বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে, যা মাছের উৎপাদনের হ্রাস ঘটাচ্ছে। এর ফলে বর্তমানে বহু প্রজাতির মাছের সংখ্যা বেশ কমে গেছে। কলকারখানা ও শোধনাগারের গরম জল নদীতে পড়ে জলের তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে জলে থাকা উপকারী ব্যাকটেরিয়ার মৃত্যু হচ্ছে এবং জলচক্রের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ভাগীরথী হুগলি নদীকে এরূপ দূষণমুক্ত করার জন্য 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গৃহীত হয়, যেটি সম্পন্ন করার দায়িত্বে ছিল কলকাতা পুরসভা, এবং প্ল্যানের ফলে কলকাতার প্রায় 175 কিলোমিটার দীর্ঘ গঙ্গামুখী নালা বন্ধ করে তা পরিশোধন করা হয়। বর্তমানে নমামি গঙ্গা নামক পরিকল্পনায় সমগ্র গঙ্গা নদী দূষণমুক্ত করার কাজ চলছে। পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব। বর্জ্য পদার্থের সঞ্চয় এবং সঠিকভাবে পরিচ্ছন্নতার অভাবে পরিবেশের ওপর ভয়ঙ্কর প্রভাব পড়ে। বিভিন্ন ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব আমরা দেখতে পাই, যেমন হাসপাতালের সংক্রামক বর্জ্যের ফলে কৃমি, টিটেনাস, টাইফয়েড ইত্যাদি জলবাহিত ও বায়ুবাহিত রোগের সৃষ্টি হয়। কলকারখানা, হাসপাতাল থেকে নির্গত বর্জ্য জলে মিশে জলবাহিত বিভিন্ন রোগের সৃষ্টি করে। এই দূষিত জল ভৌম জলস্তরে পৌঁছে গিয়ে সেই জলকেও দূষিত করে তোলে, ফলে পানীয় জলের সমস্যা দেখা দেয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো এই অধ্যায়ের আলোচনা? যারা তোমরা আগের পর্বটি শোনোনি তারা চাইলে এই পর্বটা শোনার আগে আগের পর্বটি শুনে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর আগের পর্বের লিঙ্ক দেওয়া আছে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। আর আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।